ইসরায়েলি হামলা ইরানে 4 দিনে নিহত 224। তেহরানের শীর্ষ স্তরে হত্যাকাণ্ডের মাস্টার প্ল্যানের তথ্য প্রকাশ্যে। রোজার আগে ভোটের প্রত্যাশা পূরণ হয়েছে, তারিখ পেলে গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে দেশ, মন্তব্য আমির খসরু। জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাংবিধানিক পথ এবং নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে দেশে, মন্তব্য মুশফিকুল ফজল আনসারী। তারিখ শুধুমাত্র ক্যালেন্ডারের পাতার একটি হিসেব নয়, বরং এটি দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতির পথে যাত্রা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গুম বিষয়ক আইন করতে চায় সরকার, জানালেন আসিফ নজরুল। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। এবং ভারতের বিমান দুর্ঘটনার পর বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার নিয়ে বাড়তি সতর্কতা, প্রকৌশল এবং পাইলটদের কড়া নির্দেশনা। অবশ্যই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, সেটি হলো মনিটরিংগুলো আরও জোরদার করা হয়েছে। আগে মনিটরিং করা হতো, তবে এই ঘটনার পরে আরও জোরদার করা হয়েছে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ইসরায়েলের হামলায় গত 4 দিনে তেহরানে নিহতের সংখ্যা বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 1270 জনেরও বেশি মানুষ। এছাড়া ইসরায়েলের বন্দরনগরী হাইফা সহ মধ্যাঞ্চলের 4টি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত এবং অন্তত 74 জন আহত হয়েছেন। এ নিয়ে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের নিহত হয়েছেন 17 জন। এদিকে প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসতে নারাজ ইরান। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। টানা চতুর্থ রাতেও একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল ও ইরান। সোমবার ভোরে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। এছাড়া দেশটির মধ্যাঞ্চলেও ইরানের হামলায় কয়েকজন হতাহত হন। ইরানের একটি মিসাইল মধ্য ইসরায়েলের পেতাহ টিকবা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর সর্বশেষ হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাতিয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 75টিরও বেশি ভবনের মধ্যে 22টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান সহ 2 ইরানি জেনারেল। এরই মধ্যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের হামলায় সতর্কতা হিসেবে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলকে হামলার জবাব না দেয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সৃষ্টি ঘটক, 71। এদিকে ইরান এবং ইসরায়েলের হামলা এবং পাল্টা হামলায় সাম্প্রতিক সময়ে তেল আবিবের পরেই ইসরায়েলের যে শহরটির নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি বন্দরনগরী হাইফা। শহরটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার হাইফা এবং তেল আবিব লক্ষ্য করে 100টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান, যার মধ্যে অনেকগুলোই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি তাদের। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের এই শহরকে লক্ষ্য করে কেন ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান? জানাচ্ছেন শারমিন স্বপ্না। রাতের আকাশে হঠাৎ হঠাৎ আলোর তীব্র ঝলকানি, এরপরই বিস্ফোরণের শব্দ।
ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার লক্ষ্য ছিল হাইফা ও তেল আবিব। ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এ শহর কেন এত গুরুত্বপূর্ণ, কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? ওয়াশিংটন পোস্ট জানায়, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটির অবস্থানও হাইফায়। এছাড়া বহু রাসায়নিক কারখানাও আছে সেখানে। রয়টার্স বলছে, প্রধান গভীর সমুদ্র বন্দর হওয়ায় ইসরায়েলের সমুদ্র বাণিজ্যের একটি বড় অংশ হাইফা থেকে পরিচালিত হয়। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম মোতায়েন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। অন্যদিকে হাইফায় গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো থাকায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হাইফায় ইরানের হামলা ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কেননা তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। শারমিন স্বপ্না, ৭১। ইরানে হামলা ইসরায়েলের একটি মাস্টার প্ল্যান, এই তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি কর্মকর্তারাই। পুরো কৃতিত্ব দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদকে। বিশ্বের দুর্ধর্ষতম গোয়েন্দা সংস্থার কয়েক বছরের নিখুঁত পরিকল্পনা আর প্রস্তুতির ফলাফল ইরানের সর্বোচ্চ স্তরে সফল হত্যাকাণ্ড। ইসরায়েলের সেই মাস্টার প্ল্যানের আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী আফসানা শাওন। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখনই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইরানের ভেতরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল, এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক। সব মিলিয়ে হামলা হয় ঘুমন্ত গুরুত্বপূর্ণ সব ব্যক্তি ও স্থাপনার উপর। কয়েক দশক ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। অবশেষে গত 13ই জুন গভীর রাতে হামলা হয়। ঘুমন্ত ইরানি সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধানরা ছিলেন লক্ষ্যবস্তু। নাম দেয়া হলো অপারেশন রাইজিং লায়ন। তেহরান পর্যন্ত পৌঁছানোটা উচ্চ পর্যায়ের কৌশলগত ও কার্যত সাফল্য ও গুরুত্বপূর্ণ। আমাদের গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনী সম্মিলিতভাবে কয়েক বছর ধরে পরিকল্পনা করে অবশেষে সফল হয়েছে। ইসরায়েলের মানুষকে রক্ষায় যা যা দরকার সব আমরা করব। তেহরান আর সুরক্ষিত নেই। ওদের রাজধানী আর সন্ত্রাসী সংস্থাগুলো ইসরায়েলের হামলায় পর্যদস্ত। ইরানে হামলার পরিকল্পনা বাস্তবায়নের ভার পড়েছিল ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর। তারা কয়েক বছর ধরে ইরানি নেতাদের অবস্থান এবং তথ্য সংবলিত ফাইল তৈরি করেছে। এর মধ্যে তাদের বাসা, বাংকার, গোপন আশ্রয়স্থলের তথ্যও ছিল। সম্প্রতি খোলা জায়গায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র স্থাপন করে ইসরায়েল। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারির কাছাকাছি এসব অস্ত্র বসানো হয়। এর উদ্দেশ্য ছিল হামলার কয়েক ঘন্টা আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে ফেলা। এছাড়াও আগে থেকেই ইরানের ভেতরে বিস্ফোরক ড্রোনের একটি ঘাঁটি গড়ে তোলে মোসাদ। হামলার আগে এইসব ড্রোন সক্রিয় করা হয়। ইসরায়েলি যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সব প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাধারণ যানবাহনের ভেতরে বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি লুকিয়ে রেখেছিল মোসাদ। এসব গোয়েন্দা ও অস্ত্রশস্ত্র সপ্তাহ কিংবা মাসের পর মাস ইরানের ভেতরেই নিষ্ক্রিয় অবস্থায় ছিল। আগে থেকেই হামলার পরিকল্পনা করা হয়েছে স্বীকার করলেও অস্ত্রগুলো মোসাদ কিভাবে ইরানে পাচার করেছিল সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই দেননি ইসরায়েলি কর্মকর্তারা। আফসানা শাওন, ৭১। এবারে ফিরছি দেশের খবরে। রোজার আগে নির্বাচন হওয়া নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার লন্ডন থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথা জানিয়েছেন তিনি। যত বেশি সবাই ঐক্যমত্যে থাকবে তত বেশি জাতির জন্য ভালো উল্লেখ করে আমির খসরু বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত
সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। আর নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমির খসরু। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে, রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস, তার আগে যে জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেছেন, দেশের মানুষ এখন ভাত নয়, ভোট চায়। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 2.25 ঘন্টার এই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, এতে দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। দেশের গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার উপরও জোর দেওয়া হয় বৈঠকে। যুক্তরাজ্য বরাবরই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও জানান মঈন খান। এ সময় মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে অস্থিরতা চলছে তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মঈন খান আরও বলেন, বিএনপি একটি শান্তিময় বিশ্ব দেখতে চায়। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সাংবিধানিক পথ, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র এবং সকল নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। শনিবার যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটিতে আগামীর বাংলাদেশের গণতন্ত্রের উপর আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক 2 রাষ্ট্রদূত ড্যান মজিনা এবং মার্শা বার্নিকাট। রিপোর্ট করছেন নূরনবী সরকার। 2024 সালের জুলাই ও আগস্ট মাসের 36 দিনের বিপ্লব 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটায়। এই বিপ্লবের বিজয়গাথা নিয়ে আলোচনা পৃথিবীর সব গণতন্ত্রকামী মানুষের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য। 24-এর বর্ষা বিপ্লবের পরবর্তী অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ ও গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করছে। মার্কিন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউএস বাংলা অ্যাডভোকেসি কাউন্সিল বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের কোপিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ওই সেমিনারে যোগ দেন মেক্সিকোতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। সেমিনারে আলোচক ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক 2 রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতরা জানান, সফল বিপ্লবের জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক নতুন রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের জনগণ। এদেশের তরুণরা ডাইনামিক। আমরা দায়িত্ব পালনকালে অভিভূত হয়েছি 2018 সালে। এ সময় তরুণরা বাস দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে। তারা কোনো ভবনে অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কাজ করেনি, বরং তারা নিজেরা সুসংগঠিত হয়েছে। বাংলাদেশি তরুণদের এই অদম্য স্পৃহাকে আমি পছন্দ করি। So my appeal to you all, improving
এই বিপ্লব ছিল ভিন্ন ধরনের একটি বিপ্লব। বিপ্লবের পর কোনো ধরনের বিপর্যয় ঘটেনি, বরং স্থিতিশীল গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছে। আমি যখন 5 আগস্টের দিকে তাকাই, তখন হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবার দৃশ্য দেখি, তখন মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর ঘটনা। অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করছে। এই গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে চিনবে বিশ্ববাসী, এমন স্পষ্ট বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নির্বাচনের এই সম্ভাব্য তারিখ শুধুমাত্র ক্যালেন্ডারের পাতার একটি হিসেব নয়, বরং এটি দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতির পথে যাত্রা। তাদের ভোট আর চুরি হবে না, কণ্ঠকে চেপে ধরা হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ ভয়, মিথ্যা আর নির্যাতনের উপর তৈরি হবে না, বরং তার ভিত তৈরি হবে সত্য, স্বচ্ছতা আর অংশগ্রহণের ভিত্তিতে। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন ও আগামীর নতুন বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক দল, জনগণ ও সরকারের মধ্যে ভালো ঐক্যমত্য তৈরি হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এটা আপনার কাছে প্রত্যাশা। নুনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, গণফোরাম সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মহসিন মন্টুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সব স্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একটু প্লিজ ফুলের শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব এবং ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দ। আমিও তো বেতনে চাকরি করি, আমারও তো দায়িত্ব আছে, যেমন আছে আমারও তো আছে। আমরা একটু শৃঙ্খলাটা নিজ দায়িত্বে বজায় রাখি। যারা পুষ্পাঞ্জলি দেবেন একটু নাম এবং সংগঠনের নাম আমাদেরকে দিয়ে দিলে গণসংহতি আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা জেলা মুজিব বাহিনীর প্রধান, সাবেক জাতীয় সংসদ সদস্য, গণফোরামের সভাপতি জনাব মুস্তফা মহসিন মন্টুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এই আয়োজন। এখন পুষ্পাঞ্জলি অর্পণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের নেতৃত্বে দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ। এরপরে আসছেন গণসংহতি আন্দোলন, শ্রদ্ধা নিবেদন করবেন জুনায়েদ সাকির নেতৃত্বে আমরা যারা ছবি তুল ভাই মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদন করে ফেলছেন, লাইভে ঢুকে নাই। আমি ফিড দিয়ে রাখছি আরো 20 মিনিট আগে থেকে। মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদন করে ফেলছে, লাইভে ঢুকে নাই। আমি ফিড দিয়ে রাখছি অনেক আগেই, চলে গেছে এখন। সাকিব ভাই, আপনার অনুমতি পাই, বৃষ্টিটা হইলে আমরা ওই ইয়েটা দিতে পারবো না, সেলুটটা দিতে পারবো। এখন ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিতে আসছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে নেতৃবৃন্দ। এরপরে ফুল দেবেন জাতীয় পার্টির পক্ষ থেকে আলমগীর শিকদার লিটন। পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এম এস সবুজ
কেন্দ্রীয় কমিটির সভাপতি শেহাবুদ্দিন, আব্দুল হালিম। গণফোরাম মহিলা শাখার নেতৃবৃন্দ আসবেন। এরপরে আমরা গার্ড অফ অনারে যাব। যেহেতু দিনের আবহাওয়াটা আমাদের পক্ষে না, গার্ড অফ অনারটা দিয়ে দিতে চাইছি। আবহাওয়াটা আমাদের পক্ষে না, আমরা চাইছি একটু অনুরোধ করছি দ্রুত জনাব মুস্তাফা মহসিন মন্ডু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুতোভয় সংগঠক ছিলেন এবং স্বাধীনতা পূর্ব যে সংগ্রাম, স্বাধীনতার সেই সংগ্রামেও তিনি নেতৃত্ব দিতেন। স্বাধীনতার পরেও তিনি এই দেশকে গঠন করবার জন্য তার ভূমিকা তিনি পালন করেছেন। তিনি ছিলেন আপাতমস্তক একজন গণতান্ত্রিক নেতা, গণতন্ত্রে বিশ্বাস করতেন, যে নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেন, যে কারণেই ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন, ঐক্যফ্রন্ট একটা বড় ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে এই ছাত্র জনতার আন্দোলনের পূর্বে সেই আন্দোলনকে সংগঠিত করবার জন্য জনাব মন্টু আমাদের কাছে একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাকে যেন বেশ নসিব করেন, তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার যেন শক্তি দান করেন এবং গণতন্ত্রকে এখন যেটাকে আমরা বলি যে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্র ফিরে যেতে তার ভূমিকার কথা আমরা অবশ্যই মনে রাখবো এবং সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা মুস্তাফা মহসিন মন্টুর আত্মার মাগফিরাত কামনা করি। দর্শক, গণফোরাম সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মহসিন মন্টুর মরদেহে শ্রদ্ধা নিবেদনের সরাসরি সম্প্রচার আমরা দেখছিলাম। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গুম বিষয়ক আইন করতে চায় সরকার। সকালে সচিবালয়ে জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপের সদস্যদের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, কমিটির সদস্যরা আইন বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন আর সব ধরনের বুদ্ধিভিত্তিক সহযোগিতা দিতে তারা প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই গণহত্যা মামলার শুনানির পরবর্তী তারিখ 24 জুন ধার্য করেছে আদালত। এর আগে সকালে পতিত সরকারের আমলের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কড়া নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামি হাজিরের মধ্য দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয় আজ। এর আগে 1 জুন 5টি সুনির্দিষ্ট মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ আদালতে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গণহত্যায় অভিযুক্ত 3 আসামির মধ্যে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারত পালিয়ে যান, পলাতক আছেন আসাদুজ্জামান খান কামালও। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে
আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাকা বোয়িং 787 মডেলের উড়োজাহাজগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। একাধিকবার পরীক্ষা নিরীক্ষার পর উড়াল দিচ্ছে বোয়িং উড়োজাহাজগুলো। কর্মকর্তারা বলছেন যাত্রী নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, প্রকৌশলী এবং পাইলটদের দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি আহমেদাবাদের বিধ্বস্তের ঘটনা। বৃহস্পতিবার 232 জন যাত্রী, 10 জন পাইলট ও কেবিন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েই ভেঙে পড়ে বোয়িং 787 মডেলের বিমানটি। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ যায় 274 জনের। এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে বোয়িং 787 মডেলের বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও যুক্ত আছে বোয়িংয়ের এই মডেলের 6টি এয়ারক্রাফট। বহরে থাকা বোয়িংয়ের বিমানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিমানের কর্মকর্তারা। সেটার প্রেক্ষিতে অবশ্যই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেটি হলো মনিটরিংগুলো আরও জোরদার করা হয়েছে। আগে মনিটরিং করা হতো, তবে এই ঘটনার পরে আরও জোরদার করা হয়েছে। ফ্লাইট চালুর আগে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বোয়িংয়ের বিমানগুলো। প্রকৌশলী ও পাইলটদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন পর্যন্ত এই দুর্ঘটনার পরে আমাদের ইঞ্জিনিয়াররা তারা এই পূর্বের চেয়ে এই মনিটরিংটা আরও বাড়িয়ে দিয়েছে, ইন্সপেকশন আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার শিকার বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করে আহমেদাবাদে পৌঁছায়। তারপর সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই লোকালয়ে বিধ্বস্ত হয়। বাংলাদেশে একইভাবে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম হয়ে লন্ডন, দুবাই সহ বিভিন্ন রুটে ফ্লাই করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু বোয়িং 787 মডেলের এয়ারক্রাফট। তাই সংযোগ ফ্লাইটগুলোতে বাড়তি রক্ষণাবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিমান কর্তৃপক্ষ। এখান থেকে সিলেট যায়, সিলেট থেকে দুবাই যাচ্ছে, মানে যেখানেই যাক প্রত্যেকবার ফ্লাই করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার এগুলো চেক আপ হয়। চেকিং ছাড়া কিন্তু কোনো এয়ারক্রাফটেই আপনার ফ্লাই করে না। রানওয়েতে বার্ড হিট কিংবা পাখির ধাক্কা এড়ানোর বিষয়েও সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, 71, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এখনও এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন মহলের কঠোর আপত্তি সত্ত্বেও বারবার কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন অবৈধ সম্পদের মালিকরা। কখনো বিশেষভাবে, আবার কখনো কর কিছুটা বাড়িয়ে দেয়া হচ্ছে এই সুযোগ। সেই সঙ্গে দেয়া হয় সাধারণ ক্ষমাও। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এমন বিতর্কিত ব্যবস্থা থেকে বের হতে পারেনি জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও। ভবন ও ফ্ল্যাটের অপ্রদর্শিত বিনিয়োগ বৈধ করার সুযোগ রেখে তার প্রথম বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। তবে সাধারণ ক্ষমা কিছুটা শিথিল ও করহার বাড়ানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছে, সেটা আমরা দেখব। সমালোচনার মুখে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ডক্টর সালেউদ্দিন। এনবিআরের করনীতি বিভাগের কর্মকর্তারা জানান তারাও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পক্ষে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলেও মন্ত্রণালয়ের নির্দেশনা মেলেনি, ফলে ফাইলও তৈরি হয়নি। আর কালো টাকা সাদা করা নিয়ে টিআইবি প্রধান বলেন এমন কথা। দীর্ঘদিনের প্রত্যাশিত যেই সংস্কারটা দরকার, যে কালো টাকাকে বৈধতা করার সুযোগ দেয়া হবে না, চিরতরে রহিত করা হবে, এটা বন্ধ করা হবে, সেই জায়গায় কিন্তু সরকারি বর্তমান সরকারের নতুন বাজেট, তাদের বাজেটও সেই সুযোগটা রাখলো। আমরা আশা করবো এর থেকে সরকার সরে আসবে, দৃষ্টান্ত স্থাপন করে এবং সরকার এমনভাবে সরে আসবে ভবিষ্যতে যেন আর কোনোদিনই এই ধরনের সুযোগগুলো রাখা না হয়। টিআইবি বলছে কর নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে বৈধতা দেয়া হচ্ছে, সুরক্ষা দেয়া হচ্ছে অপরাধকে। বিশাল একটা মূল্য দিতে হচ্ছে, নৈতিকতার বিসর্জন দিতে হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে একটা অপরাধকে সুরক্ষা দেওয়া হচ্ছে, যে অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়ার কথা সেটা না করে
তাকে কিন্তু তার কাছ থেকে সামান্য করাদেশ সাপেক্ষে তাকে পুরস্কৃত করা হচ্ছে, অর্থাৎ দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। তবে এনবিআর কর্মকর্তাদের ধারণা, এবার যে হারে কর বাড়ানো হয়েছে বিধান বাতিল না হলেও কেউ এর সুযোগ নেবেন না। রুহুল আমিন, ৭১, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ইশরাক হোসেন। এ সময় তিনি আরও জানান, সব ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রজনন স্থল এবং পরিচ্ছন্ন রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে জন্ম এবং মৃত্যু সনদ দিতে সব ওয়ার্ডের ওয়ার্ড সচিবরা কাজ করবে। দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইশরাক হোসেন আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে শপথ পড়িয়ে নাগরিক সেবার সুযোগ করে দিতে সরকারকে অনুরোধ করেন তিনি। ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্য যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্য যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি। জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বেলা 11টায় সচিবালয়ে বিক্ষোভ করে ঘোষণা দেয় তারা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। পরে অধ্যাদেশ বাতিলের দাবিতে গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। আর ঈদের ছুটির আগে অর্থ আইন সহ কয়েকজন উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছিলেন ঐক্য ফোরামের নেতারা। তারা দাবি করেছেন অধ্যাদেশটি পর্যালোচনা 4 জুন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। এই কমিটি বৈঠক করে কিছু সংশোধিত প্রস্তাব উপদেষ্টা কমিটির বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। চট্টগ্রামে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে দেখা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবার এর পৃষ্ঠপোষকতায় বাঁশখালী সফরে গেছেন তিনি। এ সময় তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে সবার প্রতি আহ্বান জানান এই নেতা। একই সাথে আশির উদ্দিনকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। তারা যাতে আরো বেশি তাদের প্রকাশ ঘটে, তারা যাতে আরো তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে, তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না, তার মানে সে একা গৌরবান্বিত হবে না, গোটা জাতিকে গৌরবান্বিত করবে। তাই আমরা মনে করি যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয়, বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া। এবারের ঈদে বেড়েছে সড়ক দুর্ঘটনা। 379টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 390 জন, আহত হয়েছেন 1182 জন। গত ঈদের চেয়ে এবার সড়কে প্রাণহানি এবং আহতদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ঈদযাত্রা শুরুর দিন 31 মে থেকে শুরু করে কর্মস্থলে ফেরা 14 জুন পর্যন্ত 15 দিনের সড়ক দুর্ঘটনা ও ঈদযাত্রা বিশ্লেষণ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবারে এক সংবাদ সম্মেলন করে বিশ্লেষণের তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, এবার গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করায় ট্রেন বাসের ছাদে ও পণ্যবাহী যানবাহনে কম আয়ের যাত্রীদের অনেকেই যাতায়াত করেছেন। পরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যাতায়াত করতে দেখা গেছে। এবারের ঈদে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল, তারপরে ট্রাক, কাভার্ড ভ্যান, ব্যাটারি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, নসিমন করিমন ও সিএনজি চালিত অটোরিকশা। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায়
147 জন নিহত, মোট যানবাহনের 26.54% মোটরসাইকেলে, 19.11% ট্রাক কাভার্ড ভ্যান, 18.58% বাস, 13.62% ব্যাটারি চালিত রিক্সা, 7.43% কার মাইক্রোবাস, 7.61% নসিমন করিমন, 7.07% সিএনজি চালিত অটোরিকশা এসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। গেল বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22%। এতে মৃত্যু সংখ্যা 16% আর আহত 54% বেড়েছে বলেও জানানো হয়েছে। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।